বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামী বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। দর্শক, এসব নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব বরিশাল ও পটুয়াখালী জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব বরিশাল জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন আমাদের মানুষের ভোটাধিকার ছিল না, বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতি অপেক্ষা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আমাদের এই এলাকার মানুষগুলো অনেক শান্ত মানুষ, এরা শান্তিতে থাকতে চায়, এরা শান্তিতে ঘুমাতে চায়, এবং সেই জন্য আমি এরকম কোনো অবস্থা ফিল করি না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবে, এবং আমি মনে করি অধিক সংখ্যক লোক ভোট দিতে যাবে। ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, এটা নির্ভর করে আইন প্রকারী সংস্থা বা অবস্থার উপরে, কিন্তু নিয়মকানুন নির্বাচন কমিশন থেকে যে ছিল সেটাই আগের মতো নাই। এখন অনেকটা আইন কানুনটাকে লিমিটেশন করা হয়েছে, আইন কানুনটাকে এমনভাবে করা হয়েছে যাতে সবার জন্য সুবিধা হয়। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নিব কি বলছেন বরিশাল জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনী যদি ইচ্ছা করে তো পরিচ্ছন্ন থাকা অসম্ভব নয়, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা কাউকে একটু গুরুত্ব বেশি দিচ্ছে। এটা আমাদেরকে একটু সংখ্যার জায়গাটা তৈরি করে। সংশয় তো অনেক আছে, বিশেষভাবে আজকে লেভেল প্লেইং ফিল্ড এখনও নাই। নির্বাচন ইনশাল্লাহ অবশ্যই দেশবাসী চায় এবং সেভাবে তারা আদায় করে নেবে। প্রশাসনের সাথে আলাপ করছি, তারা বলছে যে ইনশাল্লাহ এবার একটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুন্দর উৎসবমুখর একটা ইলেকশন তারা উপহার দিবে। আমার প্রত্যাশা হলো একটা স্বচ্ছ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন আমি চাই, যে নির্বাচনে সব অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের প্রধানতম চ্যালেঞ্জ এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তা। এটা ভোটারদের নিরাপত্তা এবং হচ্ছে প্রার্থীদের নিরাপত্তা। পোস্টাল ভোটের একদিক থেকে আমরা এটাকে পজিটিভলি নিচ্ছিলাম যে আমাদের প্রবাসী স্বজনরা ভোট দিতে পারবে, কিন্তু যে প্রক্রিয়ায় ভোটটি দেওয়া হবে সেখানে কতটুকু স্বচ্ছতা নিশ্চিত হবে সেই বিষয়টি নিয়ে আমরা আশঙ্কার মধ্যে আছি। দর্শক, ভোটের হাওয়া এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ। সুজয় শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল অনেক বেশি এবং একে অপরকে কিন্তু পাল্টা অভিযোগ করছেন। সেই সাথে তারা একটি অভিযোগ করেই আসছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। এমত অবস্থায় এই সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, দেখেন, প্রথম ব্যাপার হলো যে সংসদ আর ঢাকা ক্লাবের মধ্যে তো এর আগে কোনো তফাৎ ছিল না। এখানে একটা বিশেষ শ্রেণীর মানুষের প্রবেশাধিকার দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল। ফলে এখানে আমাদের এই যে আপামর খেটে খাওয়া মানুষ, সমাজের মানুষের এই ব্যাপারগুলোতে এঙ্গেজমেন্ট একটা খুব ভয়াবহ মাত্রায়। নির্বাচনে তাদের একটা উৎসাহ আছে, উদ্দীপনা আছে, কিন্তু এখানকার আসলে নির্বাচন পরবর্তী সরকার তাদের যে পলিসি, এটা আসলে কতখানি তার উপকারে আসবে, তার কথা বলবে, এগুলো নিয়ে জনমনে আসলে এর আগে আমরা এই মাত্রার প্রশ্ন উঠতে দেখিনি। মানুষের এই মাত্রার যে চিন্তা তৈরি হয়েছে যে প্রতিনিধি তাদের কথা বলবে কিনা, এটা একটা পজিটিভ ব্যাপার। কিন্তু সবচেয়ে আশঙ্কার ব্যাপার হলো অভ্যুত্থান পরবর্তী যে সময় আমরা পার করেছি, এতে আমরা কিন্তু একদম সীমাহীন নিপীড়ন দেখেছি এবং আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা খাতে এত বেশি আমরা ভঙ্গুর পরিবেশ বাংলাদেশে আমরা দেখেছি। আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমার মনে হয় যে নাগরিকদের একটা বড় অংশ ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আসলে এই নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং এটা আসলে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যে আয়োজনটা করা দরকার ছিল, নির্বাচন কমিশন সহ বর্তমান গভর্নমেন্টের
তার যে জনগণকে কনফিডেন্ট করে তোলা দরকার ছিল, সেই কাজটা আমার মনে হয় যে খুব ভালোভাবে হয়নি। ফলে নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এমন একটা মাত্রাতিরিক্ত মাত্রায় আছে। ফলে এখনো পর্যন্ত আমার মনে হয় যে হাতে যে সময়টুকু আছে এর মধ্যে নাগরিকদেরকে কনফিডেন্স, তার এই কনফিডেন্সটা আনা দরকার যে আপনারা ভোট কেন্দ্রে আসছেন, তাদের নিরাপত্তার দায়িত্বটা গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি, এই জায়গা থেকে আশঙ্কা আমাদের রয়েছে। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো, আপনারা তো আসলে মাঠ পর্যায়ে কাজ করেন, আপনারা মানে সাধারণ মানুষের অনেক কাজ পর্যন্ত আপনারা যান, আপনারা কি মনে হচ্ছে এখন যারা ভোট দেবেন তারা তাদের ভোটাধিকার সম্পর্কে কতটুকু জানে, বা তারা এই যে গণভোট জাতীয় সংসদের পাশাপাশি নির্বাচনের পাশাপাশি গণভোটে যুক্ত হচ্ছে, গণভোট নিয়ে তারা কতটুকু সচেতন? আচ্ছা, এটা খুব দুঃখজনক একটা ব্যাপার হয়েছে। মানে গণভোটের ব্যাপারটা জনগণের কাছে এমন ভাবে রাষ্ট্র নিয়ে গিয়েছে, ব্যাপারটা এটা খুব মানে আরবান স্ফিয়ারের বাইরে, মানে আমাদের গ্রামের বা ধরেন আমাদের এখানকার শহরতলি বা মফস্বলের মানুষের কাছে গণভোটের ব্যাপারটা খুব পরিষ্কার ভাবে যায়নি। রাষ্ট্র হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে গিয়ে এমন একটা কন্ডিশন ক্রিয়েট করে ফেলেছে যে এখানে খুব ভালো ইন্টারাকশন হয়নি। মানে গণভোটে আমি হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এই আলাপটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে না হওয়ার কারণে গণভোট কেন্দ্রিক মানুষের জানা বোঝাটা আমার কাছে মনে হয়েছে যে একটা আরবান মিডিল ক্লাসের কাছে এক ধরনের জানা বোঝা আছে, তার বাইরে যারা রয়েছে তাদের কাছে গণভোট সম্পর্কিত আসলে বিশেষ তথ্য পৌঁছায় নাই। তার উপরে যেটা হয়েছে, ধরেন গণভোটে যারা হ্যার বিপক্ষে কথা বলতেছে তাদেরকে রাষ্ট্রীয় প্রজেক্টের মধ্য দিয়ে তো ফ্যাসিবাদের দোসর বা নানাভাবে যে পড়ছে করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্য দিয়ে গণভোট কেন্দ্রিক আলাপ আলোচনা রাষ্ট্রীয় ভাবে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে আমার মনে হয়। ফলে যে এই জায়গা থেকে গণভোট নিয়ে সাধারণ মানুষের কাছে আমার মনে হয় না যে খুব ভালো মানের জানাশোনা বা খুব আগ্রহের জায়গা আছে। দ্বিতীয়ত এই যে পিছনে আমাদের এখানকার গণভোটকে সেন্টার করে পাবলিকের কাছে আসলে কি কি সংস্কার হবে, এই আলাপটা আমার মনে হয় যে রাষ্ট্র আরো একটু পরিচ্ছন্ন হবে আমাদের মানে মিডল ক্লাসের বাইরে, আরবান মিডল ক্লাসের বাইরে আলাপটা নিয়ে যেতে পারতো, সেই কাজটা মোটেই হয়নি। জি জি, অসংখ্য ধন্যবাদ সুজয় শুভ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, ভোটের হাওয়ায় এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, এবং সেই সাথে আমাদের সাথে আছেন আমাদের আরেকজন অতিথি, পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ও সমাজসেবক মোসাম্মদ ফাতেমা বেগম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আমি প্রথমেই চলে যাব মুজিবুর রহমান টোটন আপনার কাছে আমি যেটা জানতে চাই, আমরা দেখেছি নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকেই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বা সংঘাতের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি, এবং যেই সংঘাত কিন্তু মৃত্যুর ঘটনাও আমরা ঘটতে দেখেছি। আপনার কি মনে হচ্ছে আর মাত্র নির্বাচনে কয়েকটি দিন বাকি আছে, আপনাদের এই অভ্যন্তরীণ কোন্দল বা সংঘাত নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, আর নির্বাচনের দিন সহিংসতা রোধে আপনার ভূমিকা কি থাকবে? যে ধন্যবাদ জিবিসি নিউজ। আমি আমাদের পটুয়াখালীতে 4টা আসন আপনারা জানেন, যে পটুয়াখালী 1, পটুয়াখালী 2 এবং পটুয়াখালী 4, এই 3টা আসনও ধানের শীষের প্রার্থী নির্বাচন করতেছেন। আর পটুয়াখালী 3 আসনে জোট থেকে গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর সাহেবকে নমিনেশন দিয়েছেন। তো আমাদের এখন পর্যন্ত মোটামুটি ভালোই বলা যায়, 2-1টা জায়গায় একটু গন্ডগোল হচ্ছে। এটা এত বড় একটা নির্বাচন, এই নির্বাচনের পরীক্ষার মধ্যে খুবই সামান্য আমরা মনে করি। তারপর আমরা প্রতিনিয়ত 4টা জায়গায় আমরা ছুটে বেরিয়েছি, এবং আজকে আমরা কলাপাড়া গিয়েছিলাম, আমরা সেখানে কাজ করছি, বাউফলে গিয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গায় আমরা যাই পটুয়াখালী 1 আসনে। তো তুলনামূলক পটুয়াখালী 1 আসনের অবস্থা ভালো, বা পটুয়াখালী 2 একটু ওখানে জামাতের সাথে বিএনপির সাথে বিচ্ছিন্ন কিছু ঘটনা হচ্ছে। আর সর্বোপরি অবস্থা ভালো, কারণ এত বড় একটা এই নির্বাচনে এতটুকু এটা বিভিন্ন মানুষ থাকে, যার জন্য এটা আমরা চেষ্টা করতেছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সাথে কথা বলতেছি, থানার ওসির সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। যেমন আজকেও ঘন্টাখানেক আগে আমাদের পটুয়াখালী পুলিশ সুপার, তার সাথে আমরা কথা বলেছি, এবং সেও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি পটুয়াখালী 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ আমরা সফলভাবে করতে পারবো আমাদের তরফ থেকে, আমাদের নেতা কর্মীদের। জি, আমাদের প্রত্যাশা এবারে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন সেই ব্যাপারে। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, এবারে নির্বাচনী ইশতেহারে আপনি কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? সেই সাথে আমরা জানি এবারের ভোটার তালিকায় সবচেয়ে বেশি যুক্ত হচ্ছেন অনেক নারী ভোটার এবং তরুণ ভোটার, তাদের জন্য আপনার এই শেষ সময় এসে কি প্রতিশ্রুতি? ধন্যবাদ। আমার নারী ভোটার আমাদের তো 50% নারী, পটুয়াখালীতেও 50%, কোনো জায়গায় 50%-এরও বেশি
আমাদের নারী ভোটার কোনো কোনো এলাকায়। তো আমরা নারীদের জন্য আমাদের যে নির্বাচনী ইস্তেহার এবং আমাদের যে 31 দফার রূপরেখা, আমাদের যারা ছিল আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ইস্তেহার ঘোষণা করেছেন এবং যে রূপরেখা দিয়েছেন, সেখানে আমাদের নারীদের জন্য বিভিন্ন রকমের বহুমুখী ব্যবস্থা আছে, হেলথ কার্ড আছে, বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে, ফ্যামিলি কার্ড আছে, বাচ্চাদের পড়াশোনার শিক্ষা ফ্রি করা এবং স্কুলে ড্রেস দেয়া, এগুলো আমাদের নারীদের জন্য আমাদের এগুলো আমরা কথা বলতেছি। এবং নারীদের স্বাভাবিকভাবে চলাফেরা করা, যাতে নারীরা সুস্থভাবে চলাফেরা করতে পারে নিরবিচ্ছিন্নভাবে, সে ব্যাপারে আমাদের বিভিন্ন ক্যাম্পিং, বিভিন্ন জায়গায় আমরা বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছি। এবং যারা নতুন ভোটার তারা অবশ্যই তা আমাদের এই দেশের আমাদের সম্পদ, আমরা যাদেরকে জেনজি বলে জানি, এবং তাদের জন্য আমাদের প্রতিশ্রুতি আছে যে একটা বসবাসযোগ্য, সকল মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশে গড়ার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, আমরা সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা চাই এই বাংলাদেশটা আমাদের সকলের বাংলাদেশ হোক, আমরা সবার আগে বাংলাদেশ, সেইটা আমরা করতে চাচ্ছি। জি, মুজিবুর রহমান টোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। এই পর্যায়ে আমি চলে যাব মোসাম্মদ ফাতেমা বেগম আপনার কাছে। আমি জানতে চাই, বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখছি, সেই অবস্থায় অন্তর্বর্তী সরকারের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন করা কতখানি চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে এত বড় একটা নির্বাচন, এখানে তো চ্যালেঞ্জ আছেই। আমরা যেটা দেখছি ছোটখাটো ঘটনা, ইনশাল্লাহ এত বড় একটা নির্বাচন, সেক্ষেত্রে ভালোটাই আমরা আশা করব এবং সবকিছু ভালোভাবেই হবে এটাই আশা করছি। এবং যেহেতু জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে পরস্পরের প্রতি পরস্পরের সহানুভূতি এটা থাকা খুব জরুরি, যাতে করে নির্বাচনটা খুব সুষ্ঠু হয় এবং সবাই যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, নারীরা যাতে সুন্দরভাবে এখানে ভোট দিতে পারে, ইনশাল্লাহ সেটাই আমরা আশা রাখছি। জি ফাতেমা বেগম, আমরা কিন্তু একটা বিষয় দেখি যে একটি নির্বাচন সংগঠিত হওয়ার আগে রাজনৈতিক বিভিন্ন প্রার্থী যারা থাকেন তারা কিন্তু প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে যান, কিন্তু যখনই তারা নির্বাচিত হন, সংসদে নির্বাচিত হন, তারপরে কিন্তু তাদের কথার কাজের একটি বিশাল একটা গরমিল দেখা যায়। এটা কেন হয়, বা আপনার কি মনে হচ্ছে এবার যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কি সেই একই চিত্র আমরা দেখতে পাবো, নাকি প্রেক্ষাপট ভিন্ন হবে? আমার মনে হয় কিছুটা চেঞ্জ আসতে পারে, তার কারণ এখন সবাই তো আসলে সচেতন, চেঞ্জ হতে পারে, যেহেতু অনেক ঝামেলার ভিতর থেকেই আমাদের এই নির্বাচনটা হচ্ছে এবং সবাই আমরা দেখতেছি যে সবাই সচেতন, আসলে নাগরিকরা সচেতন, এখন তারা নিতে জানে, চাহিদা তাদের যা থাকবে সেটা নিতে জানে, তারা আদায় করতে জানে, আদায় করবে তারা, যেহেতু তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেটা যদি না হয় তারাও তো হয়তো বা ছেড়ে কথা বলবে না বা ছেড়ে দিবে না। ইনশাল্লাহ আশা রাখছি, আমরা তো আশা করতেই পারি, যেহেতু আমরা জনগণ, আমরা নাগরিকরা তো অনেক কিছু আশা করে এবং আশা অনুরূপ তারা যদি প্রতিশ্রুতি দেয়, সেটা জানি না কতটা বাস্তবায়ন হবে, তবে আশা রাখছি হবে, যেহেতু অনেক দিনের একটা চেঞ্জ আসতেছে, সেক্ষেত্রে হবে ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য ফাতেমা বেগম। মুজিবুর রহমান টোটন, আমি আপনার কাছে আবারও আসছি। আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাইবো যে আমরা এবার জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক প্রার্থী হিসেবে আপনি আপনার তৃণমূল পর্যায়ে মানুষকে কতখানি সচেতন করতে পেরেছেন গণভোট নিয়ে, বা মানুষ কতটা সচেতন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে গণভোটের ব্যাপারে সাধারণ মানুষ এখন অতটা সচেতন নয়, তা আমরা আমাদের দল থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের প্রতিটি জনসভায়, পথসভায়, প্রতিটি উঠান বৈঠকে আমরা সকল মানুষের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দিচ্ছি যে হ্যাঁ ভোট এবং না ভোটের এই দুইটা বিষয়। এবং সেখানে আমাদের সম্মানিত আমাদের দল থেকে যেটা বলা হয়েছে যে হ্যাঁ ভোটের ব্যাপারে, আমরা হ্যাঁ ভোটের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রতিটি জনসভায়, প্রতিটি জায়গায় আমরা, এবং আমাদের পটুয়াখালী যারা প্রশাসন আছেন, প্রশাসনের সাথেও আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করেছি বেশ কিছুদিন, এবং আমরা দলীয়ভাবেও আমরা যাতে পজিটিভলি হ্যাঁ ভোট এবং সেইটার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা প্রতিটি জনসভায়
আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি। জি, এবং এই নির্বাচনী মাঠে আপনাদের পাশাপাশি বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরাও আছেন। আপনার কাছে আমি জানতে চাইব, আপনি কি বিশেষ প্রতিশ্রুতি দিচ্ছেন যার কারণে সাধারণ জনগণ অন্য প্রার্থীকে না বেছে আপনাকে বেছে নেবে? ধন্যবাদ। আসলে বিএনপি তো একটা অভিজ্ঞ দল, দীর্ঘদিন দল দেশ চালানোর অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সম্পন্ন দল। সেখানে আমাদের দলের প্রতি মানুষের একটা, সাধারণ মানুষের একটা আস্থা আছে, যেটা শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল। একটা আস্থার জায়গায় আমাদের সেখানে আমরা নিতে পেরেছি এবং এই দলের একটা ম্যানিফেস্টো আছে এবং দীর্ঘদিন যাবত আমরা বলে যাচ্ছি আমাদের 31 দফা, আপনি জানেন যে 31 দফা যে রূপরেখা, এটা নিয়ে আমাদের প্রায় 1-1.5 বছর 2 বছর যাবত আমরা এটা কাজ করে যাচ্ছি এবং পাশাপাশি আমরা চাই যে একটা নতুন সরকার গঠিত হলে সেখানে মাদকদ্রব্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না এবং সকল মানুষ যেন সহাবস্থানে বসবাস করতে পারে। এটাই আমাদের প্রতিশ্রুতি এবং আমরা চাই সকল মানুষ একই অবস্থানে থাকুক, শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় থাকুক এবং মানুষের মধ্যে যেন কোনো হানাহানি ভেদাভেদ এটা না থাকে। এটাই আমাদের প্রতিশ্রুতি এবং আমরা আশা করি যে আমাদের প্রতিশ্রুতি মোতাবেক আমরা ইনশাআল্লাহ সফল কাম হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুর রহমান টোটন এবং ফাতেমা বেগম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভোটের হাওয়ায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। স্টেট প্রেসিডেন্ট ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।